আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা অনেক ইম্পর্টেন্ট আমাদের এসএসসির জন্য, এইচএসসির জন্য এবং এডমিশনের জন্য। এটা আমাদের প্রত্যেকটা লেভেলে, এই যে আমরা যদি এসএসসি স্টুডেন্ট হয়ে থাকি এখন অথবা এইচএসসি স্টুডেন্ট হয়ে থাকি, আমাদের কিন্তু এই যে 5 বছরের যে জার্নিটা, এসএসসি 9-10 থেকে শুরু করে এডমিশন পর্যন্ত যে 5 বছর জার্নিটা, এই 5 বছর জার্নির মধ্যে তোমার মাথা থেকে কোশ্চেন তুমি সবসময় তোমার মানে নজরে পড়বে যে মাথা থেকে একটা না একটা কোশ্চেন সব জায়গাতেই থাকে। এডমিশনে মাথা থেকে একটা কোশ্চেন থাকতেই, এরপরে তুমি যদি বলো এইচএসসি তে বলো মাথা থেকে একটা কোশ্চেন থাকবে। তো মাত্রা জিনিসটা অনেকে আমরা মুখস্থ করে ফেলি, কিন্তু মাত্রা জিনিসটা যদি আমরা মুখস্থ করছি এটা কিন্তু অনেক টাফ হয়ে যায় আমাদের জন্য। ধরো আমরা যদি এখন মাত্রা মুখস্থ করি, এসএসসি বইয়ে মিনিমাম 10 থেকে 15 থেকে 20টা মাত্রা আমাদের আছে। তো আমরা যদি 20টা বা 15টা মাত্রা মুখস্থ করতে চাই, তাহলে কি হলো, আমরা এই 15টা মাত্রার পিছনে আমরা যে সময়টা দিলাম, হ্যাঁ, তো এই 15টা মাত্রা মুখস্থ করলাম, এটা মুখস্থ থাকে কি না থাকে এটা তো শিওর নাই, তো মুখস্থ করলাম ঠিক আছে। তো আমরা অন্য মুখস্থ টপিকগুলো ছাইরা অন্য টপিকগুলোকে আমরা সময় না দিয়ে আমরা জাস্ট যে টপিকটাকে আমরা বুঝাও করতে পারতাম ওই টপিকটাকে আমরা মুখস্থ করলাম। তো আমরা কতটা বুদ্ধিমতের মতো বুদ্ধিমানের মতো কাজ করলাম? আমরা কি আগায় থাকলাম নাকি পিছিয়ে থাকলাম? আমাদের কাছে কি মনে হয়? তো মাত্রা টপিকটা আসলে খুবই সোজা টপিক। তো আমরা যদি মাত্রা টপিকটা একটু একটু বুঝে আমরা চিন্তা করতে পারি, তাহলে কিন্তু মাত্রাটা আমরা অনেক সহজভাবে পরীক্ষা হলে 5 থেকে 10 সেকেন্ড কাজে লাগাই আমরা বের করে ফেলতে পারবো, ঠিক আছে? তো আমরা কিন্তু জানি মৌলিক আর যৌগিক জিনিসটা কি। মৌলিক হচ্ছে যারা একক, হ্যাঁ, যারা কারো সাহায্য ছাড়া গঠন হতে পারে। আর যৌগিক হচ্ছে কি মৌলিকের সাহায্য নিয়ে যারা গঠিত হয়, হ্যাঁ। তো মৌলিক মাত্রা আছে 3টা, ঠিক আছে? তো মোটামুটি এই 3টা মাত্রা যদি আরো কিছু মৌলিক মাত্রা আছে, কিন্তু আমরা আপাতত 3টা মাত্রা মনে রাখবো, যেটা আমরা মাত্রা কনভার্সনটা, হ্যাঁ, এসএসসির জন্য আজকের ক্লাসের মধ্যে যেগুলো দেখা দিব, তারপরে তোমার মাত্রা নিয়ে ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না, ঠিক আছে? এই মাত্রা যদি তুমি বাসায় প্র্যাকটিস করে যেতে পারো এবং এভাবে যদি তুমি মাত্রাগুলো বুঝে যেতে পারো, তোমার আর মাত্রা মুখস্থ করা লাগবে না। তুমি জাস্ট এগুলা বুঝা বাসায় প্র্যাকটিস করলে দেন তোমার পরীক্ষা হলে এমনি চোখে ভাসবে যে ভাই এটা তো আমার মাত্রা, এটার মাত্রা তো এটা, তোমার এমনি তুমি ধরে ফেলতে পারবা, ঠিক আছে? তো আমরা জাস্ট 3টা জিনিসের মাত্রা মনে রাখবো। কিসের মাত্রা? ধরো আমরা ভরের মাত্রা মনে রাখবো। মাত্রার সাথে কিন্তু আমরা এককের কনভার্সনটা আমরা কিন্তু পারবো, ঠিক আছে? মাত্রা কনভার্সনটা যদি আমরা পারি, হ্যাঁ, মাত্রা যদি আমরা বের করতে পারি হিসাব করে, তো কিন্তু আমরা এককে বের করে ফেলতে পারবো, ঠিক আছে? তো ভরকে আমরা এম দিয়ে প্রকাশ করি, ছোট হাতের এম। এটার মাত্রা হচ্ছে, এটা মাত্রাকে আমরা বড় হাতের এম দিয়ে প্রকাশ করি, ঠিক আছে? তারপরে এরপর হচ্ছে দৈর্ঘ্য। দৈর্ঘ্যকে আমরা এল দিয়ে প্রকাশ করি, এর মাত্রা হচ্ছে বড় হাতের এল। তারপর হচ্ছে সময়। সময়কে আমরা টি দিয়ে প্রকাশ করি, এর মাত্রা হচ্ছে বড় হাতের টি। আমরা এই 3টা মাত্রা আমরা জাস্ট মুখস্থ করবো অনেক কষ্ট করে, ঠিক আছে? এই 3টা মাত্রাকে আমরা অনেক কষ্ট করে আমরা মুখস্থ করবো। মুখস্থ করার পরে তারপরে আমরা আশা করি এসএসসি লেভেলে আর তেমন কোনো মাত্রা মুখস্থ করতে হবে না, ঠিক আছে? এইচএসসি লেভেলে কিছু মাত্রা কনভার্সন একটু হার্ড, আমরা ওগুলো দরকার হলে একটু প্র্যাকটিস করতে করতে মনে রাখবো, বা দরকার হলে আমরা এটা ওগুলোকে মনে রাখবো, ওগুলো কনভার্সনটা একটু হার্ড, ঠিক আছে? তো যেগুলোতে আমাদের টাইম ওয়েস্ট হবে ওটা তো আমার দরকার নাই। কিছু মাত্রা বেশিরভাগ মাত্রা তুমি হিসাব করে বের করে ফেলতে পারবা, ঠিক আছে? কিছু মাত্রা তোমার একটু টাফ হতে পারে, হিসাব করাটা থেকে মনে রাখাটা একটু বেটার, ঠিক আছে? তো আমরা এসএসসি লেভেলের জন্য জাস্ট কনভার্সনটা শিখে গেলেই আমরা পরীক্ষা হলে অ্যান্সার করে ফেলতে পারবো। তো আমরা এই 3টা মনে রাখবো যে ভরের মাত্রা হচ্ছে বড় হাতের এম, দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে এল, সময়ের মাত্রা হচ্ছে টি, ঠিক আছে? তো আমরা যদি প্রথম বেগের মাত্রা বের করি, ঠিক আছে? আমরা ব্যাগকে আমরা ভি দিয়ে প্রকাশ করি। ব্যাগের মাত্রা যদি আমরা বের করি, আমরা জাস্ট সংজ্ঞাটা জানবো। সংজ্ঞাটা তো আমাদের এমনি পড়তে হবে ভাই। আমরা যদি কখ অ্যান্সার করতে চাই, কখ ছাড়া তো আমাদের সৃজনশীল অ্যান্সার করতে পারবো না, কারণ কখ হয়তো আবার 15 নাম্বার থাকবে, 5টা সৃজনশীল 15 নাম্বার। তো কখর অ্যান্সারটা যদি আমি ছেড়ে দিই, তাহলে আমার কি হলো, 15 নাম্বার এখান থেকে মিস। তো কখ যদি আমি জানি, তাহলে আমি অবশ্যই ব্যাগের সংজ্ঞাটা জানবো। ব্যাগের সংজ্ঞাটা কি? একক সময়ে দূরত্ব পরিবর্তনের হারকে আমরা কি বলি? বেগ বলি। একক সময়ে দূরত্ব পরিবর্তনের হারকে বেগ বলি। একক সময় মানে কি? সময় দিয়ে ভাগ। যে দূরত্ব পরিবর্তনের হার, অবশ্যই দূরত্বকে আমরা কি দিয়ে প্রকাশ করি? এস দিয়ে প্রকাশ করি। তো একক সময়ে দূরত্ব পরিবর্তনের হারকে আমরা বেগ বলি। তো এখন যদি আমি এটা মাত্রাটা লিখি, ধরো আমরা বেগের মাত্রা মুখস্থ করলামই না, আমরা যখন প্র্যাকটিস করবো তো বেগের মাত্রা আমরা এমনি মনে থাকবে। তো বেগের মাত্রা ধরো আমরা মুখস্থ করলাম না, তোমরা এটা কনভার্সন করে বের করবো, ঠিক আছে? তো সময়ের মাত্রা টি এর মাত্রা কি জানি? টি এর মাত্রা জানি আমরা টি, বড় হাতের টি। তো দূরত্বের মাত্রা, সরণ বা দূরত্ব, সরণের মাত্রাটা আমরা কি জানি? সরণ তো একটা দূরত্ব না? আর সরণ আর দূরত্বের মধ্যে পার্থক্য আমরা জানি না? তো সরণ হচ্ছে যে সরণকে আমরা এল দিয়া, সরণের মাত্রা হচ্ছে এল। তো আমি যদি এটাকে যদি সাজাই লিখি, তাহলে আসবে কি এল টি ইনভার্স 1। এই জিনিসটা তো আমরা জানি না যে 1/t থাকলে 1/t যে কথা, এটা যদি আমি টি ইনভার্স 1 লিখি, এটা সেম কথাই জানি না আমরা? তো এখন কি হলো, বেগের মাত্রাটা আমরা নাম মুখস্থ করে হিসাব করে বের করে ফেললাম, ঠিক আছে? তারপর যদি আমরা আরো কিছু মাত্রা দেখি, চলো ত্বরণের মাত্রা দেখি। ত্বরণকে এ দিয়ে প্রকাশ করি আমরা। তো ত্বরণের মাত্রা কি হবে? ত্বরণের সংজ্ঞাটা কি? একক সময়ে বেগ পরিবর্তনের হারকে ত্বরণ বলে। একক সময়ে বেগ পরিবর্তনের হারকে ত্বরণ বলে। একক সময় যেহেতু সময় দিয়ে ভাগ, বেগ পরিবর্তনের হারকে, বেগ মানে কি ভি, বেগ পরিবর্তনের হারকে ত্বরণ বলে। তো আমরা ভি এর মাত্রাটা কিছু কি করে আসছিলাম? এলটি ইনভার্স 1। তো ভি এর মাত্রা আমরা এখনো জানি না, ধরলাম। তো ভি কে আমরা ভাঙে কি লিখতে পারি? একক সময়ে দূরত্ব পরিবর্তনের হারকে আমরা কি বলি? বেগ বলি। তো এখন যদি আমি মাত্রাটা লিখি, টিটা নিচে এসে বলে কি হয়ে যাবে? টি স্কোয়ার, এরপর উপরে থাকবে এস, ঠিক আছে? তো এখন এস এর মাত্রা হচ্ছে এল, টি স্কোয়ার মাত্রা হচ্ছে টি স্কোয়ার হলো। তো এখন যদি আমি এটাকে সাজায় লিখি, তাহলে আসবে কি এল টি ইনভার্স 2। আমরা তো ইনভার্সের জিনিসটা বুঝি না, ভাগাকারে থাকলে ইনভার্স হবে, আর যদি ভাগাকারে না থাকে এমনিতে পাওয়ার হয়, ঠিক আছে? তো ত্বরণের মাত্রা কি হলো? ত্বরণের মাত্রা হচ্ছে এল টি ইনভার্স 2। আমরা কিন্তু এটা আমরা মুখস্থ করা ছাড়াই কিন্তু হিসাব করে বের করে ফেলতে পারলাম, ঠিক আছে? তো এটা তো ভাই বলতে পারো এই সহজ জিনিস। আমরা একটু কঠিন জিনিসের দিকে যাই, চলো। এখন আমরা কাজের মাত্রাটা দেখি। হ্যাঁ, কাজ আর শক্তি তো একই জিনিস না?
কাজের মাত্রাটা দেখি, কাজকে আমরা ডাব্লিউ দিয়ে প্রকাশ করি। তো আমরা জানি কি ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস, মানে যেদিকে বল প্রয়োগ করি বলের দিকে সরণ হলে তাকে আমরা কি বলি, কাজ বলি, ঠিক আছে। তো বলের মাত্রা তো ভাই আমরা জানি না, বলের মাত্রা ধরো আমরা জানি না, আমরা বলের মাত্রা আলাদা হিসাব করবো। বলকে আমরা কি জানি, এফ ইজ ইকুয়াল টু, আমরা জানি এফ ইজ ইকুয়াল টু এম এ, ঠিক আছে, ভর ত্বরণ। তো ত্বরণের মাত্রাটা আমরা কিছু আগে বের করছি, ধরো আমরা ত্বরণের মাত্রাটাও জানি না, আমরা হিসাব করবো ত্বরণের মাত্রাটা। এফ ইজ ইকুয়াল টু কি জানি, এম এ এস। তো এম এর মাত্রা কি, এম তো ভর, ভরের মাত্রা কি, ভরের মাত্রা এম। ত্বরণের মাত্রাটা কি, ত্বরণ কি জানি, একক সময়ে বেগ পরিবর্তন হারকে ত্বরণ বলে, আর বেগ কি, একক সময় দূরত্ব পরিবর্তন হারকে আমরা বেগ বলি। তো এখন ত্বরণের মাত্রা যদি লিখি তাহলে কি হবে, টি স্কোয়ার, একবার লিখি টি স্কোয়ার বাই এল, মানে কি এল টি ইনভার্স টু, ঠিক আছে। আমরা কিছুক্ষণ আগে কিন্তু ত্বরণের মাত্রা বাই করছি, এল টি ইনভার্স টু। দেন প্রত্যেকটা কিন্তু গুণাকার আছে, যেহেতু আমরা প্রত্যেকটা গুণ করবো। আর দূরত্বের মাত্রা কি, এল। তো এখন কি আসলো, এম এল স্কোয়ার টি ইনভার্স টু, শেষ। কাজের মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার টি ইনভার্স টু, এটাকে আমরা মুখস্থ করছি। আমরা যদি এখন মুখস্থ করতাম ভাই, কাজের মাত্রা এম এল স্কোয়ার টি ইনভার্স টু, কাজের মাত্রা এম এল স্কোয়ার টি ইনভার্স টু, বারবার করে মুখস্থ করলাম, ঠিক আছে। পরীক্ষা হলে আসলো ভাই কাজের মাত্রা এম এল ইনভার্স টু টি স্কোয়ার, এম এল টি 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 ইনভার্স টু, এম এল কিউব টি ইনভার্স টু। এমন করে যদি ঘুরে 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 কাছাকাছি মান দিয়ে তোমার পরীক্ষা হলে দিয়ে দেয় একটা অপশনের মধ্যে, তোমার তো অবশ্যই কনফিউশন লাগে, আরে কি পড়ছিলাম আসলে, এম এল স্কোয়ার টি ইনভার্স টু নাকি এম, আসলে তখন তুমি ভুলে যাবা, তোমার ভুলে যাওয়ার সম্ভাবনাটা একটু বেশি থাকে। তো তুমি রিস্ক কেন নিবা ভাই, এত কষ্ট করে 2 বছর পড়ে যাবা, 3 বছর পড়ে যাবা, বা 1.5 বছর পড়ে যাবা, পড়ে যাওয়ার পরে তুমি যদি একটা ইজি কোশ্চেন আনসার করতে না পারো ভাই, তখন যে কষ্টটা লাগবে ভাই, দরকার নাই এত কষ্ট পাওয়ার। আমরা জাস্ট কনভার্সনটা শিখা যায়, ঠিক আছে। কাজের একক, কাজের যে মাত্রাটা দেখো আমরা ইজিলি বের করে ফেলতে পারছি। তুমি জাস্ট এই তিনটা মনে রাখলে আমরা কিন্তু এসএসসি লেভেলের বেশিরভাগ মাত্রা বের করে ফেলতে পারবো, এইচএসসি লেভেলের আমরা বেশিরভাগ মাত্রা বের করে ফেলতে পারবো। কিছু মাত্রা আসলে আমরা আসলে এসএসসি এইচএসসি তো তেমন কিছু আসে না, এডমিশনে গেলে কিছু মাত্রা তোমার আসে যে একটু মুখস্থ করার জন্য। ওই যে এসএসসি এর ফিজিক্সের প্রথম চ্যাপ্টারটা আছে না, প্রথম চ্যাপ্টারটা একটু পড়বা, পড়লে আমরা কিছু মাত্রা পাবো যে একটু আনকমন টাইপের, যেটা আমরা হিসাব করে আনতে কষ্ট। তো ওগুলো আমরা কি করবো, একটু মনে রেখে ফেলবো, ঠিক আছে। তো আমরা যদি একটু কঠিনের দিকে যাই, ধর আমরা বল কাজ দেখলাম, কাজ আর শক্তিটা একই জিনিস না। এখন যদি ক্ষমতা দেখি, হ্যাঁ ক্ষমতা দেখি, ক্ষমতার মাত্রা, ক্ষমতা আমরা জানি কি, ক্ষমতাকে পি তে প্রকাশ করে, পি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই টি। আমরা ডাব্লিউর মাত্রাটা কি জানি, ডাব্লিউ মাত্রাটা ধরো আমরা জানি না, ডাব্লিউ কে আমরা কিভাবে প্রকাশ করতে পারি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস। এফ এর মাত্রা কি, এফ এস বাই টি, এফ এর মাত্রাও জানি না, ঠিক আছে। এফ কে আমরা ভেঙে আনছিলাম কি, এম এ এস বাই টি। এখন এম এস, এম এর মাত্রা কি, এম এর মাত্রা এম, এর মাত্রা কি এল টি ইনভার্স টু, দূরত্বের মাত্রা কি এল, তারপরে সময়ের মাত্রা কি টি। এবার তুমি হিসাব করো তো কি আসছে, উপর নিচে দেখো, এম তো উপরে আছে তাহলে একটা এম থাকবে, এল 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 স্কয়ার হয়ে গেল, ঠিক আছে। টি নিচে একটা আছে, মানে ইনভার্স আকারে টি একটা আছে, উপরে টি ইনভার্স টু আছে, তাহলে কি হবে, টি ইনভার্স 3। দেখছো কত এত জটিল জিনিসটা, আমরা যদি এই জিনিসটা মনে রাখতে চাই, তাহলে আমরা কি কাজের সাথে আপরে ক্ষমতার সাথে প্যাচ খাওয়াই ফেলবো না পরীক্ষাতে, দরকার আছে প্যাচ খাওয়ানোর। আমরা জাস্ট কনভার্সনটা শিখে নেই যে কনভার্সনটা কিভাবে আসে, ঠিক আছে। তারপর আরেকটা একটা পপুলার মাত্রা আছে, আমরা মহাকর্ষীয় যে ধ্রুবকটা, মহাকর্ষীয় ধ্রুবক সম্পর্কে আমরা পড়ছি কিনা, এফ ইজ ইকুয়াল টু জি, এই যে মহাকর্ষীয় যে বল, মহাকর্ষীয় বলের সূত্রের মধ্যে যে এই যে মহাকর্ষীয় ধ্রুবক জি, মহাকর্ষীয় ধ্রুবক জি, এই জি এর মাঝে মাঝে একক মাত্রাগুলো চাই, ঠিক আছে। তো আমরা এখন কনভার্সনটা দেখি, তো আমরা মুখস্থ করবো না, জি এর মাত্রাটা বের করবো। তো জি এর মাত্রা যেহেতু বের করবো, জিটাকে আমরা এক পাশে নিয়ে আসি, তাহলে যদি আমি জি এক পাশে আনি, এফ আর স্কোয়ার থাকলো উপরে, তারপরে নিচে থাকলো তোমার এম আর এম, মানে একটা পৃথিবীর বড় হলে এটা কি হবে, অভিকর্ষ হয়ে যাবে। যদি পৃথিবীর বড় না হয় তাহলে এটা মহাকর্ষ হবে, ঠিক আছে। এখন আমি যদি মাত্রা লিখি, হ্যাঁ এখন আমি যদি মাত্রা লিখি তাহলে কি হবে, এফ আর স্কোয়ার এম আর এম, ঠিক আছে। তাহলে বলের মাত্রা আমরা কি পড়ছি একটু আগে, বল কি এম এ আর স্কোয়ার, আর কি এখানে, আর কি, আর হচ্ছে ব্যাসার্ধ। ব্যাসার্ধটা কি আমরা সময়ের সাথে তুলনা করতে পারবো, ব্যাসার্ধ কিন্তু সময় না। ব্যাসার্ধটা কি ভর না, তাহলে ব্যাসার্ধটা কি হতে পারে, অবশ্যই দৈর্ঘ্য হতে পারে। দৈর্ঘ্য হলে কি, ব্যাসার্ধটা হবে এল স্কোয়ার, ঠিক আছে। নিচে আমরা এমটা লিখি, ব্যাসার্ধ হবে ধরো এল স্কোয়ার, ব্যাসার্ধ তো দূরত্ব একটা, এল স্কোয়ার। তাহলে এখন এম এর মাত্রা তো এম, ত্বরণের মাত্রা কি জানি, এল টি ইনভার্স টু, এল টি ইনভার্স টু, আর নিচে দুইটা এম আছে, মানে কি এম স্কোয়ার। এখন আমি হিসাব করি, উপরে আছে একটা এম, নিচে আছে দুইটা এম, তাহলে থাকবে কি এম ইনভার্স ওয়ান, কারণ কি উপরে একটা এম, নিচে দুইটা এর মধ্যে কাটাকাটি যায়, নিচে একটা এম থাকবে, নিচে একটা এম মানে কি ভাগাকার থাকলে ইনভার্স হয়ে যাবে, তাহলে এম ইনভার্স 1, ঠিক আছে। টি উপরে দুইটা আছে, উপরে টি ইনভার্স 2 আছে, ঠিক আছে, টি ইনভার্স 2 লিখলাম। তারপরে উপরে এল স্কয়ার আছে, ঠিক আছে, আমি এল স্কয়ার লিখলাম, দ্যাটস ইট, শেষ। আমি মুখস্থ না করে ইজিলি আমি কিন্তু মাত্রাটা বের করে ফেলতে পারবো। আশা করি মাত্রা জিনিসটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি। যদি আমরা মাত্রা জিনিসটা একটু প্র্যাকটিস করে যাই, তাহলে কিন্তু পরীক্ষা হলে আমরা খুব সহজেই আমরা মাত্রা থেকে যে এমসিকিউটাই আসুক আমরা অ্যান্সার করতে পারবো, ঠিক আছে।